তার এই বদলে যাওয়া মানে গম্ভীর খলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া। কিছুক্ষণ পরেই রাহানকে ফিরে আসতে দেখি ওরা গল্প বন্ধ করলো। তাকে খালি পায়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকতে দেখে অরিন আহান এগিয়ে গেল। কি হয়েছে ভাইয়া, খালি পায়ে কেন? অরিন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করতেই রাহান হাত উঁচিয়ে থামালো। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে কিছু না বলেই পাশ কাটিয়ে এলোমেলোতে নিয়েছিল, কিন্তু নিহিলা পথ আটকে দিল। সে বেশ বুঝতে পারছে যে মানুষটা কষ্ট হচ্ছে, কিন্তু নিজের গম্ভীরালি ভাবের জন্য বলতে পারছে না। নিহিলা রাহানের পায়ের কাছে বসে পড়তেই রাহান দুকদম পিছিয়ে গেল। সে আরেকটু এগিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে পায়ে হাত দিতেই রাহান পা পিছিয়ে নিল। একটু দাঁড়ান বলে নিহিলা গভীর চোখে পর্যবেক্ষণ করতে নিল। সে বেশ বুঝতে পারছে কোনো কাঁটাটার কিছু পায়ে আঙ্গুলে ঢুকেছে। এভাবে চলে গেলে ক্ষত ভিতরে ভিতরে আরো বাড়বে, কাঁটাটা ফেলা লাগবে, নয়তো ক্ষতস্থানে বারে বারে রকমের কষ্ট হবে। ছোটবেলা থেকে এসে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতো বিধায় এসব সম্পর্কে অবগত। ছাড়ো, একটু পরিষ্কার করে নিলেই হবে। বলেই রাহান যেতে নিলে নিহিলা আবারও আটকে দিল। পরিষ্কার করলে হবে না, এখানে কাটা আছে, ওইটা তুলতে হবে, না হয় ব্যথা বাড়বে। আমার কথায় রাহান চুপ রইল। তুমি কাটাও তুলতে পারো। আহান অবাক হয়ে জিজ্ঞেস করতেই নিহিলা জবাব দিল, ছোটবেলায় কত লাফাতাম, প্রথম দিকে এমন কাটা ফুটলে কেঁদে কেঁদে মাকে বলতাম। মা প্রথমে ধমক দিত, কিন্তু পরে নিজেই তুলে নিত। এরপর পরে কাটা ফুটলে মাকে আর এসে বলতাম না, নিজেই তুলে নিতাম। কারণ ভাবতাম যতদিন এরকম দৌড়ঝাঁপ করব ততদিন এরকম আহত হব, তাই নিজে তুলে নেওয়াই ভালো। এভাবে অভ্যাস হয়ে গিয়েছিল। তুই কিভাবে বুঝছিস যেখানে কাটা আছে? অনেক কথা শুনে নিহিলা তাকালো। ওনার হাঁটার ধরন দেখে বুঝেছি যে প্রতি কদমে কদমে উনি এক জায়গায় সুচালো টাইপ ব্যথা অনুভব করছেন। নীলার কথা শুনে আহান আর অরিন দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। অরিন বলে উঠল, বাবা, তুই ভাইয়াকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করছিস? অরিনের কথা শুনেই আহান ভাবুক কণ্ঠে বলে উঠল, আসলেই তো, কই আমি হাঁটলে তো এত পর্যবেক্ষণ করো না। আহান, অরিন। রাহানের কণ্ঠস্বর পেতেই তারা চুপ হয়ে গেল। তা তো ভুলেই বসেছিল যে এখানে তাদের ভাই দাঁড়িয়ে আছে। নীলা খুব সন্তর্পণে কাঁটাটা বেরিয়ে আনলো। কাঁটা বেরিয়ে আনতেই রক্ত চলে আসলো। নীলা অরিনকে টিস্যু আনতে পাঠালে রাহান পকেট থেকে সেই সাদা নীল মিশ্রণের রুমালটা বের করে সেই জায়গা থেকে রক্ত মুছে নিল। নীলা রুমালটির দিকে তাকালো। নীলার তাকানো রাহান বুঝতে পেরে রুমালটা আবারও পকেটে রেখে রুমের দিকে পা বাড়ালো। নীলা উঠে দাঁড়ালো। দেখেছো, তোমাদের ভাই একটু কৃতজ্ঞতা জ্ঞাপনও করলো না। কি জানি, হতেও পারে এর চেয়ে বেশি কিছু, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বলি আহান অরিন একজন আরেকজনের সাথে মিলিয়ে হাসতে লাগলো। নীলা ভ্রুকুচকে তাকাতেই চুপ হয়ে গেল। সাফাতকে আমান শেখ তলব করেছেন। রিহি এসে তা জানাতেই সাফাত রুম থেকে বেরিয়ে গেল। মিলি এতক্ষণ নিজের মতো করে মোবাইল দেখছিল, কিন্তু রিহির কথা শুনে মনে হলো অনেক জরুরি কিছু জানাবেন, তাই সেও সাফাতের পিছু নিল। সাফাত দাঁড়িয়ে আছে। সে ভাবছে কি বলতে পারে তার বাবা। রাতে তো সবাইকে একসাথে এভাবে ডাকে না। ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকলে এভাবে পরিবারের সবাইকে রাখে না। তাহলে কি পারিবারিক কিছুই জানাবেন? বাবা, আমান শেখ মাথা নিচু করে বসেছিল। সাফাত একটু এগিয়ে ডাকতেই তিনি চোখ তুলে তাকালেন। ডেকেছো যে? তোর বউ কই? আমান শেখ এদিক ওদিক তাকাতে সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিক হাসল। এদিকে আসো মা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? মিলিকে নিয়ে বাবার এমন আদিক্ষেতা সাফাতের সহ্যই হলো না। মেয়েটাকে সে এখন সহ্য করতে পারে না। পরিবারকে আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না, কারণ অন্তত আরো কয়েক মাস সহ্য করা লাগবে, না তো পরিবারের তার জায়গাটা সে একেবারের জন্য হারাবে। না পারছে এদিকে যেতে, আর না পারছে ওইদিকে যেতে। সাফাত। জি বাবা। সাফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবেই না বা কেন? একটা মাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে। একটা মাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে।
তাই না চাইতেও এই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সাফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা কি বলছে এসব? সাফাত, বাবা এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনোদিন মাথায়ও আনিনি। বলি আবারও অনুনয় সুরে বলে উঠল, বাবা এমন করো না প্লিজ। আমি তো করছি না, চেয়েছিলাম আমার ছেলে সহ একসাথে থাকবে, কিন্তু তুই বিয়ে করেছিস, এখন আমাদের চেয়ে ওই পরিবারটা তোর উপরে থাকবে। বলি তিনি মিলির দিকে তাকালো। তুমি এটাই চাচ্ছ তো? মিলি তাকালো। এই বৃদ্ধ কেমনি তার পরিকল্পনা বুঝে নিল। পরক্ষণে মিলির ভাবনা আসলো, যা হয়েছে ঠিকই হয়েছে, এখন এত কিছু ভাবতে হবে না, তার পরিকল্পনাটা তো পূর্ণ হচ্ছে। বাবা ওর চাওয়াতে কি এসে যায়? সাফাত, বিয়ে তুমি করেছো, সেই অনুযায়ী মেয়েটার সব কিছুতে খেয়াল রাখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী তো আমাদের থেকে আলাদা হতেই চাচ্ছে। বাবা ভুল আমি করে ফেলেছি, এইটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চায়। আমি তো চাই না, আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর বলেও লাভ নেই। তখন যখন ভাবনি, এখনও ভাবার দরকার নেই। বলি আমান শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়েও থেমে গেলেন। সিঁড়ির সামনে থেকেই তাকে সাফাতের উদ্দেশ্যে বলল, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো, ভেবো না বের করে দিচ্ছি। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সব সময় খোলা। বলি আমান শেখ সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। কেউ ভালোভাবে খেয়াল করলে দেখতো আমান শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে ঘুণাক্ষরেও কোনোদিনও ভাবেনি, কিন্তু আজ হতে চলেছে। হয়তো আজকে ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু বছর ঘুরতেই সে ছেলে আর এখানে থাকতে চাইবে না। এটা ভাবতেই আমান শেখের মতো শক্ত মানুষের মনটাও নরম হয়ে যাচ্ছে। না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ইউনিভার্সিটিতে নিহিলা একাই গেল। অয়নের জ্বর আসা এসে যায়নি, কিন্তু পরীক্ষার আগে সময় ক্লাসে উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নিহিলা ইউনিভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ, আজকেই হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু কোনো অসুবিধা মতো গাড়ি পাচ্ছে না। নিহিলার অস্থির অস্থির লাগছে, কি করবে ভেবেই পাচ্ছে না। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতেই নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্থির সময়ে কোথা থেকে এসে হাজির হয়ে যায় সে ভেবে উঠে পায় না। নিহিলা গাড়িতে উঠে বসতেই রাহান গাড়ি ছেড়ে দিল। সামনে একটা কফি শপ পড়াই রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতে সেও আমি তো কফি খাবো বলিনি, তোমাকে কে খেতে বলেছে? তো থামলে যে। তাকালো। নিহিলা কফি শপটির নাম করে রাহানের দিকে তাকালো। নিহিলার কথা শুনে রাহান কুচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে করেছে তাই থামিয়েছি। মানুষটার এমন সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে, তাই বলে এইভাবে জবাব দিবে? রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকাতেই নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছ যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রাহানের এমন কথায় দ্বিতীয়বারের মতো নিহিলার অপমান বোধ হলো। কি আশ্চর্য, এভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার জবাবে কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে এসে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না। রাহান গিয়ে কফি শপে অর্ডার দিতেই কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি জানি দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে, তা না করে মানুষটা নিজের মতো করে আছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নিহিলা চোখ ফিরিয়ে নিল। এইবার তার নিজেকে ধরে গালি দিতে ইচ্ছে করছে। আজকে কি হয়েছে কি জানি, একদিনে এত সব অপমান নিহিলা নিতে পারছে না। এই রাহান,
নীলা তাকালো। একটি মেয়ে এসে রাহানের পাশে দাঁড়ালো। সে ভ্রু কুচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটির এমন উৎফুল্ল সম্বোধনে নীলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝাই যাচ্ছে না। ভ্রু কুচকে মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিল। নীলা মনে মনে ভাবলো হয়তো সে এখানে আছে, তাই রাহান বিরক্ত হয়েছে। এমন দুজন পরিচিতের মাঝে নিহিলা থাকতে ইচ্ছে করলো না। আর হয়তো মানুষগুলোরও অস্বস্তি হবে ভেবেই নিহিলা টেবিল ছেড়ে উঠে এলো। নীলা টেবিল ছেড়ে উঠে গেল। নিহিলার এমন করে উঠে সরে যাওয়াতে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নিহিলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো, সে তো আগাছার মতো ওখানে বসেছিল। নিহিলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি এই নদীর পাশেই, মাঝে মাঝে হালকা বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। এজন্যই বোধহয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা, রাহান ভাই সবসময় নদীটায় জায়গায় কেন যায়? মানুষের কি নদী পছন্দ? নীলা ভাবনাটা সরিয়ে দিল। ওই মানুষটার কথা সে কেন ভাবছে, যে প্রতি পদে পদে তাকে অপমান করতে এক চুল পরিমাণও ছাড়ে না? তার কথা কেন ভাববে? আজকের পর থেকে মানুষটার কথা তার মাথায়ও আনার দরকার নেই। নীলা তাকালো। আচ্ছা, মেয়েটা কে হতে পারে? এভাবে এত উৎফুল্ল হয়েই বা কেন সম্বোধন করলো? হয়তো রাহান ভাইয়ের অতীব কাছে, নয়তো নিহিলাকে উঠে যেতে দেখেও কেন আটকালো না? নিহিলা ভেবেছিল মানুষটা বলবে, তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রাহান ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নিহিলা থমকালো। ছি ছি ছি, সে এসব কেন ভাবছে? নিহিলা তো কয়েকদিনের অজানা আত্মীয়, তার সাথে এসবের তুলনা সে করছে। নিহিলা তো অনেক নিচের, কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলে রাখলো। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ নিহিলা দিকে এক পলক তাকালো। নিহিলা দিকে দৃষ্টি আবদ্ধ রেখেই মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে। মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকেই তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফর্মালিটি রক্ষার জন্য হলেও বসতে বলবে, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বসতে বলল না, অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুচকাল। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসলেও। না, অফিসের চেনা, তাই ভাবলাম। অফিসার বাইরে গুলিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি এই আলাদা জায়গা রাখতেই পছন্দ করি। দুই জায়গা সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মেয়েটি অপমান বোধ করলো। এই একটা মানুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য কত কিছুই না করলো, অথচ এতদিনে অফিসের সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলেও যার জন্য এত কিছু, সেই ফিরে তাকালো না। মেয়েটি ভাবলেও, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসেছে, তবু সে এই মানুষটার পেছনে পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অফিসে প্রায় মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটা ছাড়া। তাই বোধহয় মনের ভেতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করলো, কি নিবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাচ্ছেও। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল ও কফি খাবে। রাহান কর্মচারীকে তা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আগবাড়ি এসেছেন যখন, ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন। বলেই মেয়েটিকে ওইভাবে ভাবনার ধ্যানে রেখে রাহান এগিয়ে একদম রেলিং এর পাশে নিহিলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নীলাও এগিয়ে এসে বসতেই রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকে দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেওয়া প্রয়োজন মনে হয়েছে বিধায় চলে গিয়েছি। রাহান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি দিল। নীলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহান এত এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর। এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন। নিজেকে এমন করে উপস্থাপন করার কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতেই কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো, সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছ থেকে কেন জানতে চাইছেন?
কথা যে তুলেছে তার থেকে জানতে চাইলাম। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশেই বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই। চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতেই নীলা স্তব্ধ দৃষ্টিতে রাহানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানায় না। কেমন কথা? নীলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রাহানা উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো করে কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না কি? তোমাকে কি আটকে রেখেছে? নীলা না পারতে আবারও সামনের বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা তার এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলেছে। আজকের এই মানুষটা আর এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নীলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগের বার সে ওঠার পরেও মানুষটা নিজের মতো করেই ছিল, তাহলে এইবার সে উঠবে না। নীলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলেও না। নীলা আশেপাশে তাকালো। না, এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোন সময় অঘটন ঘটে যায়। নীলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়লো। রাতে খাবার খেয়ে রুমে আসতেই রিহি একটু পরে ঢুকলো। তা দেখে নীলা ভ্রু কুঁচকাল। ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাচুমুচু ভঙ্গিতে নীলার দিকে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে ফুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে ধুর, আহান ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক, আর কেউ জানতেও পারবে না। ভোরের আগেই আমি চলে আসবো, কাউকে বলিস না। বলি অরিন নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নীলা কি করবে ভেবে উঠে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতে সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা অরিনের নাম্বার থেকে এসেছে। লিখেছে যেন নীলা চুপচাপ থাকে। নীলা ইচ্ছে করলেও অরিনকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে নীলা ইচ্ছে করলেও অরিনকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই হিতে বিপরীত হবে ভেবেই মাথা শান্ত রাখার চেষ্টা করলো। কিন্তু এসব সে সহ্য করতে পারছে না। নীলা মায়ের নাম্বারে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিক মতো পড়ছিস তো মা? ঠিক মতো পড়াশোনা করবি। আজ রাখছি, ভালো থাকিস। বলি রেহেনা বেগম মোবাইল রেখে দিল। রেহেনা বেগমের শেষ কথাটা নীলার মনে প্রভাব ফেল। আসলে কি সে কি ঠিক মতো করছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল, এসব ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাই অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু পড়াশোনাটি তো ও করতে পারছে না। নীলা মনে মনে সিদ্ধান্ত নিল, এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসে করলো নীলা। যদিও সবাই বলতে রাহান ভাই ছিল না, তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরেই যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতেই নীলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে। উনি যদি রাজি হয় তাহলে নিহিলার কাজ হয়ে যাবে। নিহিলা নাস্তার এটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। তা দেখে রিনা আহমেদ নীলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। কিছু বলবি মা? নীলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখলো। ফুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ, অবশ্যই রাখবো, বল। নীলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি, কেন? কোনো সমস্যা হচ্ছে? আরে না ফুপি, এখন তো চিনে গেছি, আমি মাঝে মাঝে আসবো। তুমি কিন্তু কথা দিয়েছো, না বলবে না? রিনা আহমেদ রাজি হলেন না। নীলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে তিনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সবসময় এসে এসে দেখে যাবি আমাকে। রিনা আহমেদের এই একটা কথায় নীলা স্বস্তির শ্বাস ফেল। নীলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবলো যেভাবে হোক তার আজকালের মধ্যেই চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে সরবে। সে মন দিয়ে পড়াশোনা করবে, আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজে বাজে ভাবনা আর মাথায়ও আনবে না। বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দিবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নিহিলার। এই তো আর কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে,
কিভাবে থাকবে সে? কয়েক বছর যেন চোখের পলকই কেটে গেছে। এই জায়গায় হয়তো তারা আর আসা হবে না। শেষবারের মতো নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে। রিনা আহমেদ অনেকদিন ধরেই যেতে বলছেন। সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নিহিলা কথা দিয়েছিল সেই নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল। রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো, কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টা বছরে একবারও দেখা হয়নি। মুখে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, তবুও নিহিলা ওই বাড়িতে যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকি রাহান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্যই এত শোক। অনুভূতির সূচনা বুঝতে পেরে আড়ালে চলে আসার আয়োজন। সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে, তাই তো যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। পরশুই তার ফ্লাইট। নিহিলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে যাচ্ছে না, কিন্তু কিচ্ছুই করার নেই। অরিনের থেকে শুনেছে রাহান ভাইকে বিয়ের জন্য অনেক বলেছে, কিন্তু উনি এড়িয়ে গেছে। নিহিলা কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতেই তার অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3 বছরে এই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল, ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয়, অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমন অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল, আর আজ শেষ আশা। নিহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সে বাগানের সামনে একটু এগিয়ে গেল। এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল। এসবের কারণে তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই নিহিলা নিজেকে সংযত করে নিল। সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে গেল। কতগুলো দিন মাস পরে এই মানুষটার একদম সামনে। নিহিলার মনের ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়তে নিতেই না চাইতো আরেকবার উপরে দৃষ্টি চলে গেল। রাহান ভাই নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিহিলা হাসত। ভালোই হয়েছে, বেশি অনুভূতি জন্মাতে দেয়নি। নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা, এসব সে সহ্য করতো কিভাবে? ওই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে? নীলা না চাইতো চোখ দিয়ে দুপুরা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নিহিলাকে ভেতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রাহান ভাই আসলো না। যদিও বা উনি নিহিলা আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেনি, তা থেকে নিহিলা নিজেকে সরিয়ে রাখতে পারত। রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পরে অরিন এসে জানালো, ভাইয়া আজ খাবে না। আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে গেলেন। যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে। আসলেই বলতে রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল। নিহিলা ভাবলো, কেন আসতো না মানুষটা? পরিবারের সাথেই তো খেত উনি, তাহলে কি মানুষটিও নিহিলাকে এড়িয়ে যেতে চাচ্ছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটির তো আর নিহিলার মতো অনুভূতি নেই। তাহলে কি এসবের সাথেও নিহিলা ওতপ্রোতভাবে জড়িত? নিহিলা মলিন শ্বাস ফেল। সে এসব কি ভাবছে? নিজেকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছুই হতে দেয়নি, নিজের জন্য নিজে সরে গিয়েছিল। নিহিলা ভাবনাটা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল। তারা আজ আড্ডা দিবে। নিহিলা আগের মতো চিপস ভেজে নিল। সে বাটিটা নিয়ে উপরে উঠে দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রেহানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। কেমন আছো? মানুষটির এমন কথায় নিহিলা থমকে গেল। সে পেছু ফিরে তাকাতেই পারল না। এই একটা কথায় ভেতরে সব চুরমার হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ, আপনি? উপরে যতই শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সব ওলট পালট হয়ে যাচ্ছে। মনের ভিতরে অবস্থাটা বিপরীত। মানুষকে বুঝতে দেওয়া যাবে না কোনোভাবেই। আমি মানুষের পেছনে দেখে কথা বলি না। রাহানের এমন গম্ভীরালি কথায় নিহিলা ফিরে তাকালো।
মানুষটার স্বভাব এখনো আগের নাই রয়ে গেছে। নীলা এক পলক সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রাহান ট্রাউজারের পকেটে হাত দিয়ে নিজেই পিছু ফিরে গেল। তা দেখে নীলা মাথা তুলে তাকালো। কান্না করেছিলে কেন? কই? বলতেই নীলা বাড়িতে ঢোকার সময় কথা মনে পড়ে গেল, কিন্তু মানুষটা তো ভেতরে চলে গিয়েছে। তবে আবার খেয়াল কিভাবে করলো? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছি। আসলে আমার পড়া হচ্ছিল না বিধায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নিহিলা জবাব দিল না। রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিন আহানের ডাক ভেসে আসতেই নিহিলা বাটি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি। বলি নিহিলা অগ্রসর হতে নিল। আবার পালিয়ে যাবে? না তো, আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবের পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছি? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছো। নিহিলা তাকালো। তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টিয়েছে? এই তো মজার কথা বলার চেষ্টা করছে, কিন্তু তা ওনার মুখভঙ্গিমার সাথে যাচ্ছে না। নিহিলা কি তা বলবে? না থাক, পরে আবার সে আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে। আমি আসছি। বলি নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করো। নিহিলা পেছন ফিরে কয়েক পা বাড়াতেই রাহান পিছু ফিরল। সে পেছন থেকে কিছু একটা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না। সেই রুমে সে বারান্দার দোলনাটিতে বসলো, চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল। তার সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতেই পারছে না কেন এসব হচ্ছে। সে ভালো মতোই জানে। এই 3 বছরে প্রায় সময় সে অরেনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপর পরে নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব যাচ্ছে না। রাহান চুপচাপ রেলিং এর ধারে এগিয়ে গেল। ট্রাউজারের পকেটে হাত গুজে অধরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিহিলার কেন জানি খারাপ লাগছে, তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এজন্যই দূরে সরেছিল, তবে আবারও কেন এসব সামনে পড়তে হলো? যতক্ষণ ওখানে ছিল বুক ধরফর করছিল। সে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস পেল। এটাই শেষবার, আর তো আসবে না। সে একেবারে জন্য চলে যাবে। নীলা সব গোছগাছ করে নিল। হোস্টেলের রুমটার প্রতি মায়া জমে গেছে। সে সবকিছু ঠিকঠাক করে বসা থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেল। শেষবারের মতো জানালাটির বাহিরে দৃষ্টি দিল। সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল। এরপরে মনকে শক্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগে সব নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে রিনা আহমেদরা আসবেন বিদায় দিতে। নীলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতে অরিন এসে দাঁড়ালো। একে একে আহান ও রিনা আহমেদও এসে দাঁড়ালেন। নীলা একটু উকি দিল। তার ভাবনাতে এসেছে কোনো একটা ইমাজিন হোক যে রাহান ভাইও এসেছে, কিন্তু অনেকক্ষণ কথা বলে বুঝতে পারলো তিনি আসেননি। তিনি অফিসের কাজে বাইরে গিয়েছেন। আজ ফিরবে। আচ্ছা, উনি যদি নিহিলা চলে গেছে জানে, তাহলে কি খারাপ লাগবে? পরক্ষণে নিহিলা নিজের বোকামির জন্য হাসলো। ওনার কেন খারাপ লাগবে? নিহিলা সবার সাথে বসে নিল। পাশে অরিন আহান কথা বলছে। নিহিলা চারপাশে তাকালো। শেষবারের মতো জাপান দেখে নিচ্ছে। সে জানে হয়তো আর আসা হবে না। প্রথমবার এখানে পা রাখার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর মুহূর্ত, নতুন জায়গা, তার স্বপ্নের জায়গা। আহান নিতে এসেছিল। তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই ধমক। নীলার চোখে একে একে সব ভেসে উঠছে। সবের কত দ্রুতই ফুরোয়। দেখতে দেখতে 4 বছর সে কাটিয়ে দিয়েছে। আজ বাড়ি ফেরার পালা। উপরে মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো। বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিলা অরিনকে জড়িয়ে নিল। আহানকে সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে। শুধু একটা বছর কাছে ছিলি, কিছুতেই তো করতে দিলি না। এই 3 বছর যখন ইচ্ছে দেখতে পারতাম চলে আসতিস, কিন্তু এখন তো আর তাও পারবো না। মায়ের মতো আগলে রেখেছো, যা করেছো অনেক বেশি করেছো ফুপু, কৃতজ্ঞতা রইল। রিনা আহমেদ এক গাদা আদেশ দিল। তার চোখ ঘুরিয়ে অশ্রু পড়ছে। ভাবতেও অবাক লাগছে যে এই মেয়েটিকে সে হয়তো আর কাছে পাবে না। নিহিলা চোখ মুছে পা বাড়ালো। রিনা আহমেদের দিকে তাকে মনে মনে বলল, চিন্তা করো না ফুপি, তোমাকে আমি পরিবারের সাথে মেলাবই। নিহিলা হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকালো। এই মানুষগুলো তার দ্বিতীয় পরিবার ছিল, অচেনা দেশের পরিবার।
নিহিলা ঝাপসা দৃষ্টিতে তাদের হাত নাড়িয়ে বিদায় দিল। নিহিলাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল ওরা। অরিন আহানের মন খারাপ। রিনা আহমেদও চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালেন। এইবার ফিরতে হবে। বাসায় শুধু শফিক আহমেদ আছেন। রাহান আজ বাইরে থেকে ফিরবে। ছেলেটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে হবে। রিনা আহমেদ অরিন আহানকে ডাক দিতেই অরিন আহান না করলো। আরেকটু থাকি, নীলার ফ্লাইটের প্লেনটা অন্তত দেখি শেষবারের মতো। নীলা সবকিছু শেষ করে প্লেনে নিজের সিটে গিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো, জানালার পাশে সিট পড়েছে। অন্য সময় হলে খুশি লাগতো, কিন্তু আজ লাগছে না। আজ যেন ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এতদিন একটা আশা ছিল, কিন্তু আজ সেটাও আর নেই। একেবারের জন্যই মিলিয়ে গেল। নীলার হুট করে কান্না চলে আসলো। কান্নার মাঝে হিচকি উঠে আশেপাশের মানুষগুলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো। নীলা লজ্জা অস্বস্তি ঘিরে ধরতেই সে মাথা নিচু করে ফেল। মানুষগুলো একবার দৃষ্টি দিয়েই তারপর ফিরিয়ে নিয়েছে। নীলা জানালার বাইরে দৃষ্টি দিল। ক্ষণে ক্ষণে হিচকি উঠছে। সে মুখ চিপে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। জীবন কি অদ্ভুত। 4 বছর আগে যখন এই দেশে আসবে তখন কান্না এসেছিল সেই পরিবারের জন্য, আর এখন কান্না এসেছে এই পরিবারের জন্য। অথচ 4 বছর আগে এই মানুষগুলোর প্রতি কোনো মায়াই ছিল না, না ছিল কারোর প্রতি টান। প্লেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যখনই আকাশে উড়াল দিল তখনই কান্না আর আটকে রাখতে পারল না। কান্নার সাথে সাথে বুক ছিঁড়ে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। আজ থেকে সব আশা বেরিয়ে গেল, সব শেষ। দ্বিতীয়বারের মতো অনুভূতিটা এই দেশ ছাড়ার সাথে সাথেই বিসর্জন দিল। কিন্তু নীলা যদি জানতো, মুদ্রার এপিটটা যদি দেখতো, তবে পরিস্থিতি অন্তত ভিন্ন হতো। মুখে হাসি রেখেই যেতে পারতো। রাহান দ্রুত দৌড়ে এয়ারপোর্টে এগিয়ে এলো। রিনা আহমেদরা এগিয়ে সামনে আসতেই আহান ডাক দিল, মা, এটা রাহান ব্রো না? আহানের কথা শুনে অরিন আর রিনা আহমেদ দুজনেই তাকালো। হ্যাঁ, রাহান এগিয়ে আসছে। রিনা আহমেদ একটু এগিয়ে যেতেই রাহান এসে দাঁড়ালো। কি রে বাবা? মায়ের কথা শুনে রাহান আশেপাশে তাকালো। শুনলাম নিহিলা চলে যাবে আজ। চলে গিয়েছে তো, এখনই বিদায় দিলাম। ও, রাহান পিছু ফিরে গেল। ব্রো দেখো, নীলার ফ্লাইটের প্লেন। আহানের কথা শুনে রাহান উপরে তাকালো। মাথার উপরে খোলা আকাশে প্লেনটি উঠে যাচ্ছে। রাহান আকাশের দিকে তাকিয়ে রইল। যতক্ষণ পর্যন্ত প্লেনটা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল। আকাশে প্লেনটা ছোট আকার ধারণ করে মিলিয়ে যেতে রাহানের চোখ ঝাপসা হয়ে এলো। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো হাঁটু গেড়ে বসে পড়তো, কিন্তু রাহান নিজেকে শক্ত করলো। তার বুঝতে বেশি দেরি হয়ে গেছে। সে কেন আগে এই অনুভূতিটার সাথে পরিচিত হয়নি? তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। এভাবে হারিয়ে ফেললাম। অরিন আহান দুজনেই ভাইয়ের দিকে তাকালো। তারা বেশ বুঝতে পারলো তাদের ভাইয়ের কষ্ট হচ্ছে, কিন্তু দেখাচ্ছে না। তাদের খারাপ লাগলো। ওদের চোখ দেখে রিনা আহমেদ তাকালেন। তিনি এগিয়ে রাহানের কাঁধে হাত রাখতে রাহানের ধ্যান ফিরে আসলো। সে পিছু ফিরল। তো এইভাবে দৌড়ে এলি, আর বাহির থেকে কখন ফিরলি? এমনি নিতে এলাম। আহান তো আছেই ড্রাইভিং করার জন্য। তুই এত জার্নি করে আসতে গেলি কেন? সবে মাত্র বাহিরে থেকে এলি, বাসায় বিশ্রাম নিতে এসেছি বলে দুঃখ পাচ্ছ যে? বলি রাহান গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসতে নিতেই আহান ডাক দিল, ব্রো তুমি অন্য সিটে বসো, ড্রাইভ আমি করব। আহানের কথায় রাহান কিছু না বলেই সরে গিয়ে ড্রাইভিং এর পাশে সিটটাতে বসলো। রাহান জানালার বাইরে দৃষ্টি দিল। তার কিছুই হুট করে ভালো লাগছে না। বুকের ভিতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব করছে। তার এমন কেন লাগছে? বাবার মুখ থেকে নিহিলা চলে যাচ্ছে শুনে সে কেন দৌড়ে এলো? কেন নিহিলাকে একটা পলক দেখার জন্য এত জার্নির পরেও আবারও এখানে চলে আসলো? তার এমন বাজে অনুভূতি কেন হচ্ছে? তাহলে কি নিহিলা চলে গেছে তাই? কিন্তু তার সাথে নিহিলার কিসের সম্পর্ক? এমন তো না যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এই অনুভূতির নাম কি? নিহিলা চাদর গায়ে ভালো মতো জড়িয়ে ব্যালকনিতে দাঁড়ালো। শীত শীত লাগছে, কিন্তু তার এই আবহাওয়াটা ভীষণ করে ভালো লাগছে। রিহি নিহিলার রুমে ঢুকলো। রুম অন্ধকার। রাতের খাবার খাওয়ার জন্যই ডাকতে এসেছে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নিহিলাকে অন্ধকারে অন্যমনস্ক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহি পাশে দাঁড়ালো। নিহিলা অনুভব করলেও রিহি এসে দাঁড়িয়েছে, কিন্তু কিচ্ছু বলল না। রিহি এক পলক নিহিলার দিকে তাকে বাইরে দৃষ্টি দিল। কি হয়েছে তোর? কি হবে?
নিহিলা বাইরের দিক থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত স্বরেই বলল, ওকে এমন কেন লাগছে? নিহিলা একটা দীর্ঘশ্বাস পেল। ভেবেছিল ওই দেশ ছাড়ার সাথে সাথেই দ্বিতীয় অনুভূতি বিসর্জন দিয়েছিল, কিন্তু না, এদেশে এসে তার আরো খারাপ লাগছে। বুকে গভীর ভাবে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিহিলা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইমন ভাইয়ের সাথে কথা হয়েছে? ইমনের কথা বলতেই রিহি মাথা নিচু করে ফেল। নিহিলা অন্ধকারে বুঝতে পারলো রিহি মুখশ্রী লজ্জায় রাঙা হয়ে গেছে। রিহি হ্যাঁ সূচক মাথা নাড়লো। নিহিলা রিহির দিকে তাকালো। কেমন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রেমে পড়লে বুঝি এমনই লাগে? রিহির জন্য খারাপ লাগবে। নিহিলা মলিন শ্বাস ফেলে বাইরের দিকে দৃষ্টি দিল। রিহি নিহিলার দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে না, কিন্তু বাহির থেকে টুকটাক আলো এসে ব্যালকনিতে পড়ছে। পূর্ণিমা তীর্যক আলো এসে সোজা নিহিলার মুখের উপর পড়ছে। রিহি তাকালো। নিহিলার চেহারা অগোছালো, শান্ত, নির্জীব। এমন নির্জীব দেখাচ্ছে কেন তোকে? নিহিলা হাসার চেষ্টা করলো। অনেকদিন পরে দেখেছিস তাই এমন লাগছে। রিহি জবাব দিল না, নিহিলার দিকে তাকিয়ে রইল। ওকে অনেক কিছু হলেও বলেছে। ও জানে নিহিলা এইসব ভেতর থেকে সরিয়ে দিতে চাইছে, তাই কাউকে না বলেই নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, সাফাত ভাইরা এখানে থাকে না? আসার পরে একবারও দেখলাম না। নিহিলার কথায় রিহি তাকালো। সে জানে নিহিলা কথা ঘুরেছে, কিন্তু এটাও তো তার জন্য কষ্টকর। রিহির জবাব দিতে দেরি হতে সে জানে নিহিলা কথা ঘুরেছে, কিন্তু এটাও তো তার জন্য কষ্টকর। রিহির জবাব দিতে দেরি হতে দেখে নিহিলা হাসলো। ভাবিস না, কষ্ট থেকে জিজ্ঞেস করছি। আমি ভুলে গেছি এসব। মাঝখানে 4 বছর কেটে গেছে। তোর কি মনে হয় আমি এখনো এসবে পড়ে আছি? নিহিলার কথায় রিহি মলিন শ্বাস ফেল। সাফাত ভাই আর আগে সাফাত ভাই নেই রে নিহি। বড় বাবা আলাদা করে দেওয়ার 3 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে। এখন সাফাত ভাই একা থাকে, বাড়িতেও আসে না। ভাইয়ের সাথে কথা দূরের কথা, চোখের দেখাও দেখেছি আজ থেকে 2 বছর আগে। পরিবারের সাথেও তেমন একটা কথা হয় না। ও এখানে আসে না। জানি না আমার ভাইটা কেমন আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? নিহিলা থমকালো। এত কিছু হয়ে যাবে সে সেটা কোনোদিনও কল্পনাতেও আনেনি। সে নিজেকে শান্ত করে রিহির জবাব দিল। কি মনে হয়? আমার মনে হয় সাফাত ভাই বিয়ের নতুন বছরে অনুশোচনায় দগ্ধ হয়েছিল। কারণ মিলি মেয়েটা ভাইকে হাত করেছিল শুধুমাত্র সম্পদের জন্য। ভাই একমাত্র ছেলে ছিল, এতদিকে ব্যবসা ছিল। এসব কিছু জেনে বুঝেই ভাইয়ের সাথে সম্পর্ক করেছিল। কিন্তু আমার বোকা ভাইটা বুঝতেও পারেনি যে কোনটা হীরা আর কোনটা নকল। দরজা ধাক্কানোর শব্দে রিহি থমকালো। দরজার ওই পাশ থেকে রেহেনা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। রিহি খেয়াল হলো। এই দেখ, আমাকে রাতে খাওয়ার জন্য তোকে ডাকতে পাঠিয়েছে, আর আমিও গল্পে লেগে গেছি। একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আয় চল। নিহিলা রিহির সাথে পা বাড়ালো। খাওয়া শেষ করে আমান শেখ করতে যাবে, তখন নিহিলা বড় বাবার দিকে তাকালো। বড় বাবা, একটা কথা বলি। আমান শেখ টিস্যুতে হাত মুছতে মুছতে নিহিলার দিকে তাকিয়ে হাসলো। একটা কেন, যতটা ইচ্ছে বলো, অনুমতি নেওয়ার কি আছে? তুমি সাফাত ভাইকে মেনে নিয়েছিলে, যদিও বা চাপে পড়ে, কিন্তু ফুপিকে কেন মেনে নাওনি? এটা কৈফিয়ত না, শুধু জিজ্ঞেস করছি। যদি শাস্তির কথা বলো, তবে পরিবার ছাড়া এতগুলো বছর উনি বাইরে আছেন, এটা ওনার জন্য অনেক বড় শাস্তি। ওনাকে দেখতাম প্রায় সময় মন খারাপ করে থাকেন। আদরের বোনের সাথে যোগাযোগ না রেখে শুধু তুমি কষ্ট পাচ্ছ যে তা না, ফুপিও কষ্ট পাচ্ছে অনেক। আমার একটা অনুরোধ রেখো, মেনে নাও প্লিজ। নিহিলা নিজেকে শান্ত করে প্রস্তুত করলো। আমান শেখের এতক্ষণ থাকা হাস্যজন মুখটা মুহূর্তের মধ্যে নির্জীব হয়ে গেল। তিনি চুপ হয়ে গেলেন। নিহিলা তাকিয়ে রইল। ঘরে থাকা প্রতিটা সদস্যের দৃষ্টি আমান শেখের দিকে। বেশ কিছু সময় পরে আমান শেখ মাথা তুলে নিহিলার দিকে তাকালেন। রিনা আমাকে চিনে উঠতে পারেনি। আমার কাছে সরাসরি এসেছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে যদি কাছে আসতো আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। হয়তো প্রথম অভিমানে দূরে সরিয়ে দিয়েছি। আর আমার বোন কি করলো? আমার সেই অভিমানটাকে একেবারের জন্য মনের মধ্যে আবদ্ধ করে নিয়ে দেশ ছেড়ে দিল। এখন এত সব ভুলে যাও বড় বাবা। রিহির বিয়েতে ফুপিকে বলো। তোরা বল, আমি তো আপত্তি করছি না। বলেই তিনি রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। নিহিলাকে উৎফুল্ল দেখালো। রেহেনা বেগম, আমানা বেগম ভারী খুশি হয়ে নিহিলাকে এসে জড়িয়ে নিল।
অবশেষে এই বাড়ির মেয়ে ফিরে আসবে বলে কথা। রিহি দূর থেকে নিহিলার দিকে তাকালো। নিহিলাকে মন থেকেই উৎফুল্ল লাগছে। এতক্ষণ যে নির্জীব ভাবটা ছিল মুহূর্তের মধ্যেই যেন সেটা কেটে গেছে। নিহিলা মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়েও দিল না। হুট করে আগের মতো মুখভঙ্গি করে ফেলল। রিহি বুঝতে পারে না এই মেয়েটার হুটহাট কি হয়। নিহিলা রিনা আহমেদকে মেসেজ লিখলেন। মিনিট দুইকের মাঝে রিনা আহমেদের কাছে থেকে কল আসলো। বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যায়ে নিহিলা নিজেকে শান্ত করে রিনা আহমেদের রিনা আহমেদের উদ্দেশ্যে বলল, পরের সপ্তাহে রিহির বিয়ে। ও রিনা আহমেদের এই কথাটা শুনেই নিহিলা বুঝতে পারলো উনি কষ্ট পেয়েছেন। নিহিলা চুপ রইল। ওনাকে সময় দিল। বেশ কিছু সময় পর রিনা আহমেদ মন খারাপ আড়ালে ঠেলে দিয়ে আবারও বললেন, সবে কত বড় হয়ে গেল, অথচ পাশ থেকে ছুঁয়েও দেখতে পারলাম না। আর রিহি তো একবারও বলল না। নিহিলা রিহির দিকে তাকালো। রিহি প্রথমেই রিনা আহমেদের সাথে কোনো মতে কুশলাদি শেষ করে ব্যালকনিতে চলে গিয়েছে। হবু বরের সাথে কথা হচ্ছে বোধহয়। লজ্জা পেয়ে বলেনি, রিহি কাল বলবে তোমাকে। আমি বলছি তো, তুমি এসো। মা বড় চাচিও কল দিবে তোমাকে কাল। আর ভাইজান সে তো মেনে নিবে না। তুমি সরাসরি এসে রাগ ভাঙিয়েছ। কল করলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সরাসরি নিজের রক্তকে এত বছরেও এড়িয়ে যাবে না। ঠিক আছে, আমরা আসবো। ভাইজান ফিরিয়ে দেবে না তো? আমি চিনি বড় বাবাকে, আর তুমি আমার চেয়ে বেশি চিনবে। এখন ওনার মন অনেক নরম হয়ে গিয়েছে, আর বড় বাবাই তোমাকে দাওয়াত করেছে। সত্যি ভাইজান বলেছে? রিনা আহমেদের কণ্ঠ উৎফুল্ল শোনালো। তা বুঝতে পেরে নিহিলা হেসে বলল, হ্যাঁ। রিনা আহমেদ কি বুঝে নিহিলার উদ্দেশ্যে বলে উঠলেন, নিহিলা মা, তোর মন ভালো তো? রাহান মাত্রই মায়ের সাথে কথা বলতে রুমে ঢুকতে নিচ্ছিল, কিন্তু মায়ের কথাটা শুনে দরজার ওখানেই দাঁড়িয়ে পড়েও নিহিলা থমকালো। সে তো উপরে যথেষ্ট ভালো আছে, তবে কণ্ঠস্বরে কি কিছু বোঝা যাচ্ছে? নিহিলা নিজেকে শান্ত করলো। কেন মনে হচ্ছে ফুপি? কেমন শান্ত শান্ত কণ্ঠস্বর। নিহিলা হাসার চেষ্টা করলো। এমনি মনে হচ্ছে ফুপি। রিহির বিয়ে হয়ে যাবে না, একটু মন খারাপ। তুমি এসো কিন্তু। রাখছি আমি, পরে আবার কথা হবে ফুপি। আসসালামু আলাইকুম। বলে নিহিলা রিনা আহমেদ কিছু বলার পূর্বেই তাড়াহুড়ো করে কলটা কেটে দিল। রাহান রিনা আহমেদ না দেখে মতো আগের ন্যায় দরজা আস্তে করে লক করে পিছু ফিরে আসলো। মন থেকে সে দুমড়ে মুছড়ে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। 2 দিন কেটে গেল। আজ রিনা আহমেদরা আসবেন। যেহেতু আর 2 দিন পরে বিয়ে, সেহেতু তারা সবাই ব্যস্ত। তাই রিনা আহমেদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে রিহি ও নিহিলার উপরে। নিহিলা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। একটু এগিয়ে যেতেই ওদের চোখে পড়ো, ওই তো অদূরে অরিন আহানদের দেখা যাচ্ছে। নিহিলা তাদের আশেপাশের চারিদিকে উকি দিল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মনকে এত বুঝিয়েও শান্ত রাখতে পারছে না। বারে বারে যে কোনো কারণে মন আবারও উতলা হয়ে উঠছে। অরিন আহান এসে দাঁড়ালো। নিহিলা সবার সাথে কুশলাদি বিনিময় করলো। প্রথমবারের মতো নিজের পরিবারের সাথে মিলবেন বলে রিনা আহমেদের মুখের হাসি যেন সরছেই না। তিনি এসে নিহিলাকে জড়িয়ে নিলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো রে মা। ফুপি, এমন করে বলিও না। রিনা আহমেদের কথার প্রেক্ষিতে অরিন আহানও তাল মিলালো। তোমার জন্য আমরা আমাদের এই পরিবারকে চোখে দেখা দেখব। আহানও তাল মিলালো। আসলেই আই থিঙ্ক এই দেখাটার মধ্যে শুভ কিছু হবে। বলতেই অরিন তার দিক থেকে চোখ রাঙিয়ে তাকাতেই আহান চুপ হয়ে গেল। বারে, আমিও তো খুশি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে। এবার আসো, গাড়িতে ওঠো, বড় বাবা অপেক্ষা করছেন। বলতেই তারা সবাই গাড়িতে উঠে পড়তেই নিহিলা উঠতে নিল। সে গাড়ির দরজা করে ভেতরে ঢোকার আগেই পেছনে আরেকবার তাকালো। তার মনে হচ্ছে মানুষটা আসবে, এসে রিনা আহমেদের দিকে তাকাবে। রিনা আহমেদ জিজ্ঞেস করবেন, কি রে, তোরা এতক্ষণ লাগলো কেন? জবাই মানুষটা শীতল কণ্ঠে জানাবে, এই তো সবকিছু সেটিং করতে আটকে পড়েছিলাম। অরিনের ডাকে নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। আসার পর থেকে নিহিলার এভাবে আশেপাশে তাকানো দেখে অরিন আহান দুজনেই কিছুটা হলেও বুঝতে পেরেছে। কিরে, গাড়িতে উঠে পড়। হ্যাঁ সূচক মাথা নেড়েই নিহিলা গাড়িতে উঠে বসলো। তার মন হুট করে কেন জানি খারাপ হয়ে গেল। অথচ তার আরো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না কেন?
বাড়িতে এসে রিনা আহমেদ আমান শেখকে সালাম করতেই তিনি বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিলেন। কেউ এটা কল্পনাও করেনি, রিনা আহমেদ নিজেও করেনি। তারপর আমান শেখ, অরিন, আহান দুজনকেই কাছে টেনে নিলেন। এতক্ষণে নিহিলার কাঙ্ক্ষিত প্রশ্নটি আমান শেখ করল। তোর বড় ছেলে কই? ভাইজানের কাজ আছে, তাই ফ্লাইট একসাথে পড়েনি। 2 দিন পরে হলেও আসতে বল। জি ভাইজান। নিহিলা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছে। যতই অন্য রঙগুলো সুন্দর লাগুক, গায়ে হলুদের জন্য এই রঙগুলি মানানসই লাগে। অরেনকেও পরিয়ে দিয়েছে। ও শুধু ঘুরে ফিরে নিজেকেই দেখছে, কারণ প্রথমবারের মতো শাড়ি পরা। রিকে সবাই হলুদ লাগাচ্ছে। নিহিলা নিজেকে গুছিয়ে নিয়ে ডালা নিয়ে যাওয়ার সময় রিনা আহমেদ ডাক দিলেন। নিহি ডালাটা আমাকে দে। তুই এই কফিটা একটু রাহানকে দিয়ায়। তো মা, আমাকে ভাইজান ডাকছে। নিহিলা কফির কাপটা নিল। তার ইচ্ছে করছে না বারবার ওই মানুষটার সামনে পড়তে। অবশ্য আসার পর থেকে আরেকবারও দেখা হয়নি। নীলার সামনে যায়নি। এখন কফির কাপটা দিতে গিয়ে যদি দেখা হয়ে যায়, কিন্তু মুখের উপর জবাব দেওয়া অভদ্রতা। সেজন্যই নিহিলা কাপটি অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। রাহান ভাই দুপুরের পরপরই এসেছিলেন। উনিও আর রুম থেকে বের হয়নি, বিধায় নিহিলার অস্বস্তি কম লেগেছে। কিন্তু এক মনে অস্বস্তি কমলেও আরেক মনে উনি কি করছেন সেটাই দেখতে ইচ্ছে করে। পাশ দিয়ে অরিন মোবাইল কানে দিয়ে যেতেই নিহিলা ডাক দিল। অরিন, এটা তোর বড় ভাইয়ের জন্য, দিয়ে আয়। ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর জন্য তো ওই রুম নিষিদ্ধ না, তুই যা। বলে সে সিঁড়ি বেয়ে চলে গেল। রিহিত বিয়ের সব আয়োজন ছাদে হচ্ছে, বিধায় মানুষজন তেমন একটা নেই। নিহিলা এগিয়ে গেল। দেরি করলে চলবে না, তার উপরে ওই লাগবে। সে রাহানের রুমের দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলো। না, দরজা বন্ধ। সেইবার যে কথা হলো এরপর এই প্রথম দেখবে, কিন্তু মনে ভীষণ অস্থিরতা ঘিরে ধরছে। মনে হচ্ছে যেন কতগুলো মাস মানুষটাকে দেখেনি। নিহিলা দরজার সামনে দাঁড়িয়ে রইল। পরক্ষণে নিজেকে সামাল দিল। সে কেন তো আড়স্ত হচ্ছে। এখন কি করবে? টোকা দিবে নাকি ডাকবে? সে টোকা দিল। তার পরপর 2 বার টোকা দিতেই নিহিলার মুখশ্রী তেতো হয়ে গেল। রাহান দরজা খুলে স্বাভাবিক ভঙ্গিতে আবারও ল্যাপটপ দেখার স্থানে বসে পড়ল। তা দেখে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা নিহি গুটিয়ে গেল। মানুষটা এতগুলো দিন পরেও দেখে এমন ভাব করছে যে প্রতিদিনই দেখা হয়। নিহিলা তাকালো। তার এমন ভাব দেখে মনে হচ্ছে নীলার এখানে আসা স্বাভাবিক। আপনার কফি। রাহান একবার কফির দিকে তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি দিল। আমি ধোয়া ওঠা ছাড়া খাই না। তুমি অলরেডি ঠান্ডা করে ফেলেছো, আবার বানিয়ে নিয়ে এসো। বলি রাহান নিজের কাজ করতে লাগলো। নীলা রাগে দৃষ্টি নিক্ষেপ করে রাগে স্বরে কিছু বলতে নেবে। সে সময় রাহান একবার মুখ তুলে তাকালো। তা দেখে নীলা মুহূর্তের মধ্যেই বোকা বোকা চাহনিতে হাসার চেষ্টা করলো। আসলে শাড়ি পরে এত সব উপরে ওরা ডাকবে আমাকে। তো পরেছো কেন? মানে আমার বোনের বিয়ে আর আমি শাড়ি পরবো না? বারণ করেছে কে? নীলা বিরক্ত হলো। আশ্চর্য তো, এই কফি বানানোর দায়িত্ব আমার না। নীলার কথায় রাহান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল। আমি না হয় অতিথিদের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তোমরাও এমন কিছু করো জানা ছিল না। নীলা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আসলেই তো তাদের বাড়িতে অতিথি এসেছে, সে কিভাবে সামান্য কফির জন্য এভাবে ব্যবহার করছে। নীলা পিছু ফিরে গেল। তা দেখে রাহানের ঠোঁটের কোণা প্রশস্ত হলো। বেশ কিছু সময় পরে নীলার ধোয়া ওঠা কফি নিয়ে ফিরে এলো। সে এসে তাড়াতেই রাহান ওইভাবেই আগের ন্যায় কাজ করতে লাগলো। তা দেখে নীলা এগিয়ে রাহানের সামনে টেবিলটাতেই কফি রেখে দিতে যেতেই রাহান গম্ভীর কণ্ঠে শুধালো। তোমাকে রাখতে বলছি? নীলা এবার রাগ চড়ে গেল। সে বেশ রাগী কণ্ঠে শুধালো। আমি কি এখানে পরে থাকবো? বলেই নিজেই নিজের জিহ্বায় কামড় দিল। কি বলে ফেলেছে সে এটা? রাহান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে সোজা কাপড়ের ট্রলির কাছে এগিয়ে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে পিছু ফিরে নীলার দিকে তাকালো। এখন তো আছোই, তোমাদের বাড়ি, তুমি চাইলে এভাবে থাকতে পারো, মাইন্ড করবো না। রাহান ওয়াশরুমে ঢুকতেই নিহিলা কফির কাপ ওইভাবে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। মানুষের এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না। এই যেমন এখন হচ্ছে না, এটা ভাবতেই মুহূর্তের মধ্যেই নিহিলার মনে জবাব দিয়ে দিল। এই বিরক্তের গম্ভীর স্বভাবটাই তো তার ভালো লাগার কারণ। কিন্তু সামনে থাকলে এমন
অস্থিরতা ঘিরে ধরে কেন? বোধহয় প্রথম দিনে সেই ভয়টা রয়ে গেছে। এত কিছুর পরও এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না। এতদিন মন নির্জীব ছিল, অথচ এখন সেই নির্জীব ভাবটা আর নেই। তাহলে কি তার সব সজীবতা এই মানুষটার মাঝেই? এটা ভাবতেই সে নিজেকে সামাল দিল। বারে বারে এমন ভাবনা তার মানায় না। এসব কিছুই হবে না, তার নিজেকে শক্ত করা উচিত। আজ রিহির বিয়ে। নীলা রিহিকে জড়িয়ে ধরে আছে। রিহি সাজতে পারছে না কোনোভাবেই। ক্ষণে ক্ষণে চোখে পানি চলে আসছে। পাশে অরিন তাকিয়ে আছে। সে বারবার জিজ্ঞেস করছে, বিয়েই তো হচ্ছে, এখানে কান্না করে নিজের মুখটা নষ্ট করছো কেন? নীলা অরিনের এমন পোকা পোকা প্রশ্নে হাসলেও। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না, আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতে রিহির এতক্ষণে চাপা কান্না আরো জোরে বেরিয়ে এলো। নীলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়েছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজনকে উপলব্ধি করে কান্না করে দিত। এতক্ষণ কোনো মতেই চুপ করালে এখন আর নিজের কথা শুনে আরো বেশি কান্না। এখন তারই সামাল দিতে হবে ভেবে নীলা মলিন চোখে রিহির দিকে তাকালো। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এজন্যই তো নীলাকে রিহির সাথে রুমে পাঠিয়েছে। নীলা এক পলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজের কুড়াল মারা বোধ হয় এটাকেই বলে। অরিন বিজ্ঞ ব্যক্তিত্বের মতো করে বোঝার ভান করে মাথা নাড়ল। সে আরো কিছু জিজ্ঞেস করতে নিতেই নীলা থামলো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দিব, এখন এরে সামলাই আগে। বলেই নীলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোরে কান্না করলে কি বিশ্রী লাগে? আর তোর না ইচ্ছা ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি? 20 বছর পরে যখন তোর বিয়ে এমন কান্না মাখা ছবি দেখবি, তখন ইচ্ছে করবে অতীতে এসে আর একটু ভালো করে সেজে যাই। তোর বাচ্চারা বলবে, মা তুমি এইভাবে মুখ করেছিলে কেন? বিয়ে মানুষের একবারই হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছা আছে? বলতেই অরিন নীলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলেও। একবার কেন? আমাদের ওখানে অ্যানিভার্সারি হয়, প্রতি বছর বছর সুন্দর করে সাজে। তোমাদের এখানে হয় না? অরিনের বোকা বোকা প্রশ্নে রিহি নীলা দুজনে হেসে দিল। সে এখানে সংস্কৃতি আর ওইখানে সংস্কৃতি গুলিয়ে ফেলছে। সকাল থেকে নীলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নীলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল। এরই মধ্যে মন ভালো অবস্থায় নীলা রিহিকে সাজানোর ব্যবস্থা করলো। রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন। আসা পর্যন্ত রুমে ছিলি যে? একটু বাহিরের পরিবেশ দেখতেই ভালো লাগতো। আমি অচেনা জায়গায় খাপ খাওয়াতে পারি না, তোমার জন্য এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও গেলি না যে? মা, আমার ভালো লাগে না। রিনা আহমেদ অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নীলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবন সঙ্গী হিসেবে নীলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি। তাহলে তুই রাজি ধরে নিব? তোমার উপরেই সব। রিনা আহমেদ খুশি খুশি মনেই বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে অরিন আহান ঠিক ছিল। বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখলেও তার হুট করে কান্না পাচ্ছে। কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই, এটা ছোটবেলা থেকেই আমান শেখ বলে এসেছেন। নীলা যখন তার কোনো খেলনা নেয়ার বায়না করতো, সে তখন কান্না করে দিত। তখন আমান শেখ এসে বলতেন, যাই হয়ে যাক না কেন, ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে আর বাস্তবতা উপলব্ধি করতে করতে গিয়ে এখন আর কান্না করে না। এটা ভুল। সে তো কান্না করে, তবে মানুষের সামনে নয়, আড়ালে। এখন যে ঢাকায় থাকে সেই বাড়ির প্রতিটা দেয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতো কেউ নেই। হয়তো নিজের দোষেই সবাইকে হারিয়েছে। তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে, কিন্তু সেই মানুষের যে বড্ড অভাব তার। সাফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট্ট বোনটার বিয়ে, আর তার সেই ছোট্ট বোনটাও আজ বড় হয়ে গিয়েছে। বোনটার কথা রাখতেই তো এখানে আসা। বোন ভেবেছে তাই বুঝি
বোন ভেবেছে ভাই বুঝি তাকে ভুলেই গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সাফাত মলিন শ্বাস পেল। নীলাও বোধ এসেছে 4 বছর পরেই মেয়েটাকে দেখবে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারো দৃষ্টি সাফাতের দিকে পড়ল না। সাফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে এগিয়ে গেল। সাফাত ঘরে ঢুকেই চারিদিকে তাকালো। তার নিজের বাড়ির প্রতিটা দেয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পরে এসেছে, তাই সব অচেনা হয়ে আছে। সে একটু এগিয়ে যেতেই একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি। সে সেটা ভালো মতোই বুঝতে পেরেছে। সে এগিয়ে গেল। রুমের সব মেয়ে বিধায় সে ঢুকলো না। সে দরজায় টোকা দিয়ে ডাকলো, রিহি। সাফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝেও রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটা ধরে নিল। সে মাথা তুলে তাকালো। সবার পিছিয়ে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সাফাতও পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না। এমন অচেনা অগোছালো হয়ে গিয়েছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই ভাই, তোকে চেনা যাচ্ছে না কেন? বলেই মুখে হাত বুলিয়ে দিল। দাড়ি রেখেছিস, তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি। বোনের কথায় সাফাত মলিন হাসল। সবাই বাইরে চাকচিক্য মলিন দেখি প্রশ্ন করে, অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না। নীলা সবেমাত্র রুমে ঢুকতে নিয়েছিল, এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নীলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে। রিহির কথায় নীলা ও সাফাতকে একবার পরখ করে নিল। আসলে আগে সুদর্শন সাফাত ভাই আর এখন সাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবেই না। দাড়িতে ভর্তি অগোছালো চুল। নীলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতা একটা উঁচু করে রাখা, আরেকটা নিচেও। নীলা থমকালো। অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি। সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নীলা খারাপ লাগলো। এমন কেন হয়েছিল উনি? তাহলে কি সাফাত ভাই একটুও ভালো নেই? রিহির বিদায় হয়ে গেল। যাওয়ার আগে কি যে কান্নাকাটি মেয়েটা। নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা। থালার মতো যাদের আলোটা তার মুখে এসে পড়েছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বারে মনে পড়ছে রিহিকে। এই তো এরকম নীলা একা একা দাঁড়িয়ে থাকলে রিহির চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নীলা বিরক্ত হয় তবে হাসি হাসির কথা বলে হাসানোর চেষ্টা করত। নীলার অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে এগিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইলটা রেখে দিল। এখন তার যখন তখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নীলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলেও এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কিভাবে থাকবে? নীলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে। তখন এর কথা ভাবতেই পারছে না নীলা। ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপিরাও তো বিয়ের উদ্দেশ্যে এসেছিলেন, তারাও বোধ হয়ে চলে যাবে। অরিন আহান এদের সাথে নীলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর আহান ভাই সবাই আস্তে আস্তে চলে যাবে। নীলা ব্যালকনি থেকে রুমে চলে এলো। অন্তত অরিন আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণ চোখ থেকে পানি পড়ার ফলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল। এতে চোখগুলো আরো লাল আকার ধারণ করছে। নীলা ওনা ভালো মতো গায়ে ঝুড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতেই সাফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নীলা নিজেকে শান্ত করে নেমে যেতে নিতেই সাফাত দাঁড়িয়ে পড়ল। সে সাফাতকে পেরিয়ে 2 ধাপ নেমে গেল। রিহি, কেমন আছিস নিহু? ভালোই আছি।
আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? নীলা ঘুরে দাঁড়ালো, তবে সাফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতেই রুমের কর্নারে রাহানকে দেখা গেল। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন, কেন পাচ্ছেন জানি না, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন? তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নিহু। নীলা হাসলো। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন সাফাত ভাই। আমি তো অনেক আগেই এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না। সাফাত হুট করে এগিয়ে এসে নীলার হাত ধরে ফেল। তাতে নীলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই সাফাত হাত ছেড়ে দিল। আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি তাই ভাবছেন সব ভুলে গেছি? চল না, আমরা আবার নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নীলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে। সে সাফাতের হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখাবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগের নিহিলা ভাবলে ভুল ভাববেন। আপনাকে তো আমি মনেই করি না। বলেই থেমে গেল নীলা। মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের ছাপ রেখে মরিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? সে সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে। এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি বিধায় ভালো আছি। তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আদিক্ষেতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলেই নীলা নেমে গেল। রাহান সাফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবে আসতে নিতেই নীলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নীলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল, এই ভালো থাকাটাই যেন তোমার মধ্যে থাকে। পরদিন নীলা সারাদিন রুমে ঘুমিয়েছিল। বিকেলে রিহি আর ওর বর আসবে বিধায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল। অরিনও এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন। সাফাতও এগিয়ে এসে সামনের সোফাতেই বসলো। মূলত তাকে সবাই রেখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা পরিবারের কেউই বা চাইবে, তাই বাড়িতেই রেখে দিয়েছে। ছেলে একা একা থাকলে কষ্ট আরো বাড়বে, বই কমবে না। নীলার এক মন বলছিল সাফাতের থেকে দূরে থাকতে, আর এক মন বলছিল সে কেন এসব থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটু মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত। আমার শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমেদ এসেও দাঁড়ালেন। তিনি নিহিলার দিকে তাকে মিষ্টি করে হাসলেন। ফুপির সাথে চোখাচোখি হতেই নিহিলাও বিনিময়ে হাসল। আমান শেখ নিহিলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্কে সিদ্ধান্ত নেই তাহলে তুই কি কষ্ট পাবি? নিহিলা থমকালো। সে সবার দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না, তবুও নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবেই উত্তর দিল, ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি। আমার সব সিদ্ধান্তই তোমার উপর। কেন কষ্ট পাবো বড় বাবা? যদি তোর বিয়ের কথাবার্তা বলি তবে তোর কি কোনো আপত্তি আছে? নীলা স্তব্ধ হলো। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতেও আসেনি। বল। আমান শেখ নীলার দিকে এই প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নীলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নীলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নীলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সবাই এটা জানতো রাহান ভাই আশেপাশে নেই, বোধহয় রুমে। সে তাচ্ছিল হাসলো। এখনো কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এইবার আর কোনো বিরুদ্ধে যাবে না। উপরতলায় নিহিলার চোখ যেতেই দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলার চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রুমের ভেতরে চলে যাচ্ছে। নিহিলা মলিন শ্বাস ফেল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়িতে উঠতে নিতেই নিচের শোরগোলের আওয়াজে থেমে গেল।
বড় বাবা হাসছেন। আমন শেখ রেহানা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নেই, আর একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নীলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে এসব কিছুর মূল রাহান ভাই? সাফাত খুশি হলো। যাক, এইবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবু বুকের কোথাও জানি চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। সাফাত নিজের উপরেই তার ছিল হাসলেও সে তো এসবেরই প্রাপ্য। তার আরও শাস্তি দরকার। নিহিলা নিজের রুমে যাওয়ার আগে রাহান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে টোকা দিতে নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল? নীলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে ফেলা হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নীলার ভয় হলো। এখন তো মানুষটা নিচে গিয়ে বা আহান অরিনের যে কোনো একজনকে বলে যে নীলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নীলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভেতরে উৎফুল্লতার জন্য এসব উল্টাপাল্টা ভাবছে। মানুষটা জীবনে এসব বলবে না, গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নীলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে ওই দিকে মুখ করে আছে। তার মানে নীলাকে দেখেনি। নীলা আস্তে করে পিছু ফিরে নিতেই রাহানের কণ্ঠস্বর শুনেই থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া, এটা কোন ধরনের স্বভাব? নীলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওইদিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কে ঢুকেছে সেটাও বা কিভাবে বুঝতে পেরেছে? নীলা লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন তার লজ্জা করে লাভ নেই। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে দরজা খুলে দিয়েছি। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতেই নীলা চোখ বড় বড় করে তাকালো। বলে কি এইসব? আজকে চিনতে পারছে না সে এই মানুষটাকে। এতক্ষণ একরকম, এখন আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না, আমি শুধু এসেছি। ভালোবাসো আমাকে সেটা জানাতে? আই নো আমার স্বভাবটাকে প্রথমে সবাই অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য, এটার বলা লাগবে না? নীলা তাকালো। নিজেকে কি মনে করে কি জানি। এই মানুষটাকে সে নিজের অজান্তেই কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেশে ফেলেছো এখন আফসোস করে লাভ নেই। নীলা রেগে গেল। সে রাহানের দিকে আঙ্গুল তাক করে এগিয়ে যেতে রাহান থামিয়ে দিল। একেবারে হালাল হলেই ছুঁয়ো, এখন হারামের পর্যায়ে। মানে? রাহান নীলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করলো। এত উতলা হচ্ছ কেন মেয়ে? মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে। নীলা আঙ্গুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনে রুম থেকে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতেই রাহান হাসলো। পরদিন ঘুম থেকে নীলা বেশ প্যারা করে উঠলো। ঘুম ভাঙতেই সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো বাসার ডেকোরেশন হচ্ছে আবার নতুন করে। নীলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসলো। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। নীলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? নীলার কথায় অরিন ভ্রু কুচকালো। কেন? নীলা সোফায় বসতে বসতে অরিনের জবাব দিল। মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নীলার কথায় আহান বসার মধ্যেই দুহাতে তালি দিয়ে উচ্চস্বরে হেসে দিল। তা শুনে নীলা আহানের দিকে আর চোখে তাকাতেই অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি তুই রাত্রে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। কি রে নতুন বউ, জামাই কই? ইমন এখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিন, সেই জন্য আপাতত আজকে এখানেই আছি। কেন, আমি আছি বলে তুই খুশি হোসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে তো। অরিনের মুরব্বি টাইপ কথা শুনে নীলা ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকাতেই দেখলো বেলা 2টা বাজছে। নীলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমালো, সে টেরই পেল না। কেমনে কি? এতক্ষণে রিহিও এসে সামনে বসলো। নীলা তাকাতেই সে হেসে দিল। নীলা চারপাশে তাকালো। আরো বিভিন্ন ফুল নিয়ে দুজন ঢুকছে। নীলা সবার দিকে তাকালো। সবার মুখভঙ্গি স্বাভাবিক। নীলা খটকা লাগলো।
সে সন্ধিহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে, তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় এত ফুল নিয়ে ঢুকছে, তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? সত্যি করে বলতো। নিহিলার কথায় আহান হায় তুলে দুহাত সোজা করে তুলে আয়সী ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসলো। কি বলি লজ্জার কথা। আহানের এমন কথাই নিহিলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরো কিছু বলতে নেবে তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নিহিলা মন খারাপ হলো। তারা চলে যাবে, নিহিলা অন্যমনস্ক হতেই অরিন হাসলো। তোকে সহ একেবারে ভাবি বানিয়ে নিয়ে যাব। তোর জন্যই 5 দিন আছি। কজ তোর বাইরে যাওয়ার ডিটেল সব নতুন করে বানানো লাগবে। তুই সহ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো। ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম? নিহিলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠলো, তুমি কিন্তু কালকে ভাইয়ার রুমে ঢুকেছো, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছো বাট ব্যাড লাক। আহান ভুলবশত দেখে ফেলেছে। নিহিলা থম মেরে রইল। ছি, কি লজ্জা। তবু সে মাথা উঁচু করে তাকালো। সে ভেতরে ভেতরে মিয়ে গেছে, তাই এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দুদণ্ড ভাববে না। নিহিলা মাথা উঁচু করে আহানকে উদ্দেশ্য করে বলল, তো কেন গিয়েছিলি সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করেছি বিধায় বলেছে, তাইতে এত আয়োজন। অনেক কথায় নিহিলা ভ্রু কুচকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? নিহিলা থমকালো, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে? নিহিলা মানুষটাকে চিনে উঠতে পারছে না। তার মাথা এভাবে কাটাবে সে ভাবেইনি। খাওয়া দাওয়ার পরে নিহিলা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠে পায় না এই ছেলেটা সারাদিন রুমের ভিতরে কিভাবে থাকে। নিহিলার তো দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এসব ভাবনা তার কাজ নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটাই করে চলে যাবে, উল্টাপাল্টা কিছু ভাববে না। সে রাহানের রুমের কাছে গিয়ে টোকা দিল। রাহান বেশ আয়েসি ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথা শুনে নিহিলা কিছু বলতে যাবে, তার আগেই সে থামিয়ে দিল। উল্টাপাল্টা এক্সপ্লেন করা লাগবে না। আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নিহিলা থমকালো। কি উল্টাপাল্টা কথা? নিহিলা মুখ খুলতে নিতেই রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখি। নিহিলা রাগের দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটা ইদানিং নিজে থেকে সব বলে নিহিলাকে কিছুই বলারই সুযোগই দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। নিহিলা তাকালো। রাহান সোফার এখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটা দূরত্ব 2 সেকেন্ডও না, তবুও নিহিলাকে আদেশ করছে। আমার মোবাইল দেওয়ার জন্য এসেছি। আপনার হাত নেই? বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নিহিলা জানে সে কথায় পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতেই রাহান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতেই রাহান হেসে দিল। তা দেখি নিহিলার রাগ নিমেষেই পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসেই না। আই নো আমার হাসি সুন্দর, এভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নিহিলার চেহারা মুহূর্তের মধ্যে পানশুটে আকার হতে লাগলো। লোকটা কোনোদিনই বোধহয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না বোধহয়। নিহিলা রুম থেকে বেরিয়ে নিজেকে গালি দিল। জানে না কেন বিয়ে ঠিক হওয়ার পরে থেকেই সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটা কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য নিহিলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে দেখার ইচ্ছে জাগে, কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না। সে যেমন মানুষটা এতদিনে ভালোবেসেও চুপ ছিল, এখনো কিছুই দেখায় না, তবে একটু হলেও গম্ভীর খলস। যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখনো কিছুই দেখায় না, তবুও একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নিহিলা ভালো লাগলো। সন্ধ্যা গড়িয়ে আসতেই বাড়িটার ভেতরে ফুলে ফুলে ভরে গেল। নিহিলা অরিনের সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে
এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিহিলার দিকে তাকিয়ে হেসে শাড়িটি এগিয়ে দিল রিহিকে। ধর, নীলাকে পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নীলা রিহির হাতে থাকা শাড়িটির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জুটিয়ে নিলেন। নীলাও মায়ের গলা ধরে আষ্টে পৃষ্ঠে গুটিয়ে রইল। তার মেয়েটা যে বড় হয়ে গিয়েছে, বিয়েও হয়ে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিন্তা আছে এইভাবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সে চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নীলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে। আরো সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন রাহান, বেশি সাজ পছন্দ করে না, তাই তো সব সিম্পলের মধ্যেই হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলার কথা ছিল, কিন্তু রাহান ঘরোয়াভাবেই সব হোক। রাহান চাই ঘরোয়াভাবেই সব হোক, যা থাকবে ঘরের একদম কাছের। বলে তিনি নিহিলার দিকে তাকালো। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেল, যার অর্থ রুমে থাকা সবাই নিজ দায়িত্ব বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে পেয়ে কেমন লাগছে? অরিন পাশ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতেই নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চ স্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলসে ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায়। ওর শাসন করলে যেন শোনে। হয়েছেও তাই, আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরে গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা, তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ের কাছের না? অরিন মুখ ফুলিয়ে কথাটা বলতেই রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে। বলেই তিনি নিচে চলে গেলেন। রাতক্ষণে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ে কুর্তি পরে নিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকালো। আংটিটা জলজল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নীলা কল্পনা করেনি সে রাহানকে পাবে। নীলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো, কারণ তার যে সেই বিষাক্ত অতীতটা আছে, যাকে ভালোবেসে 4টা বছর দূরে ছিল। কিন্তু পর মুহূর্তে নীলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সে ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার দেখাই তো নীলা কোনোদিনও পেত না। নীলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরেই সে প্রাণ খুলে হাসল। আজ তার মন ভীষণ ভালো। তার চোখ ঘুরিয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটা কি বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া লাগে। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরে ভালো লাগাটার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনোদিন চোখের দেখাও দেখতাম না। নীলা সাফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে জাগলো। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে, তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি, নয়তো তো এমন সুন্দর মনের মানুষকে নিজের জীবনে সাথে কোনোদিনও পেতাম না। আমার কথা ভাবছো বুঝি? কেন? আপনার কথা সবসময় ভাবে, এমন ধারণা কেন আপনার? নীলা চমকে পেছনে তাকাতেই দেখলো রাহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলা ফিরে চোখ মুছে নিল। আই নো তুমি স্বীকার করার মেয়ে নও, তাই আশাও করছি না। আপনি এই রুমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন। আই নো আমাকে পেয়েই খুশি হয়েছো। বাজে কথা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলি রাহান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীলা তাকালো। এটা বলতেই এসেছেন নাকি? রাহান ভ্রু নাচিয়ে এগিয়ে আসলো। তো কি আশা করছো? বলি রাহান পর মুহূর্তেই নীলার দিকে সুর চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাব তো সুবিধার লাগছে না। উল্টা পাল্টা কিছু ভাবছো না তো? নীলার কি হলো জানে না, সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন?
রাহান এগিয়ে এসে তার দুহাত মুঠোয় ভরে নিল। রাহান কথা দিয়ে কথা রাখে, এটুকু নিশ্চিত থাকতে পারো। কথা দিন। বলেই নীলা হাত বাড়িয়ে দিতেই রাহান ভ্রু কুচকে তাকালো। কেন সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও বে, নয়তো উল্টাপাল্টা আচরণ করবে। বলেই সে বেরিয়ে গেল। আর নীলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসলেও। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে, তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিয়েছে। সে এটার আস্থা যেভাবেই হোক রাখবে, মানুষটাকে কোনোদিনও কষ্ট পেতে দিবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্লিজ।